রেকর্ড অপশন গেছে না ওদের এখানে? জি স্যার গেছে। ওকে, এবার দেখো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, রেকর্ড শুরু হয়েছে, দেখো লাস্ট ক্লাসে যেটা আমরা পড়ছিলাম, আমরা ফেনলের উৎপাদন দেখছিলাম, প্লাস ফেনলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখছিলাম। ফেনলের উৎপাদন দেখছিলাম আলকাত্রা থেকে, অ্যামিন থেকে, মানে ডায়োজিনাম লবণ দ্বারা, এই দুইটা লবণ আর আলকাত্রা থেকে আমরা এই দুইটা উৎপাদন দেখছিলাম। ফেনলের বৈশিষ্ট্য দেখছিলাম। ফেনলের মধ্যে কিছু অ্যাসিডিক বৈশিষ্ট্য আছে, কিন্তু খুবই দুর্বল অ্যাসিড সেটা। আরেকটা আছে ফেনল একটি অর্থকরী নির্দেশক, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ফেনল হলো অর্থকরী নির্দেশক, তার কাজ হলো বেনজিন রিং এর সক্রিয়তা বৃদ্ধি করা, সে রিং এ ইলেকট্রন সাপ্লাই দেয়। ওকে, এই হলো ফেনলের কাজ। এটা না, তাহলে আমরা ফেনলের কিছু বিক্রিয়া আমরা দেখবো এখন। ফেনলের কিছু মানে নরমাল, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো এখন আমরা দেখব। ওকে, তাইলে দেখো প্রথম গঠনটা হলো তোমার হ্যালোবেনজিন গঠন, এটা লাগবে না, প্রথমটা বাদ দাও, এটা অ্যালকোহলের মতোই। এনিলিন গঠন, এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনিলিন গঠন বিক্রিয়াটা একটু আমরা দেখি। এনিলিন গঠন বিক্রিয়াটা কিভাবে হয়েছে এখানে একটু আমরা দেখি, খেয়াল করো। এনিলিন গঠন, দেখো এনিলিন মানে অ্যামিনটা আমরা গঠন করব ফেনল থেকে। আমরা অ্যামিন থেকে ফেনল প্রস্তুত দেখছিলাম। অ্যামিন থেকে প্রথমে ডায়োজিনাম লবণ বানাইতে হয়, তারপর পানি দিলেই ফেনল হয়ে যায়। অ্যামিন থেকে যদি ফেনল উৎপাদন বলো, তাহলে অ্যামিনকে প্রথমে কিসে বানাইতে হয়, ডায়োজিনাম লবণটা বানাইতে হয়, তারপর সেখানে পানি ঢেলে দিলেই ফেনল উৎপন্ন হইতো। তোমাকে যদি উল্টা বলে ফেনল থেকে অ্যামিনে যাইতে, তাইলে তোমাকে এই প্রসেসটা নিতে হবে। তো ঠিক আছে, এখানে ফেনলের সাথে আমরা বিকারক হিসেবে অ্যামোনিয়া ইউজ করব। ওকে, ফেনলের সাথে বিকারক হিসেবে আমরা অ্যামোনিয়া ইউজ করব। প্রভাবক হিসেবে থাকবে আমাদের জিঙ্ক ক্লোরাইড, এবং তাপ দিব, তাপমাত্রাটা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসের মতো। আচ্ছা, একটা ট্রিক তোমাদের শেখাই। অনেক বিক্রিয়াতে দেখবা যে তোমার তাপমাত্রা দেওয়া আছে, যে তোমার ধরো একটা নির্দিষ্ট টেম্পারেচারে বিক্রিয়াটা হয়, তো তুমি কি করবা, ধরো টেম্পারেচারটা তুমি মানটা ভুলে গেলা, আন্দাজে বসাবা না, তোমরা এই যে ডেল চিহ্নটা দিয়ে দিবা। তাপমাত্রা ভুলে গেছো, শুধু ডেল চিহ্নটা দিয়ে দিবা, তার স্যার বুঝবো এখানে তাপমাত্রা ইউজ করছো তুমি। এক্সাক্ট যদি মনে না থাকে, আর যদি এক্সাক্ট মনে থাকে দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম। ঠিক আছে, কোনো নাম্বার কাটবে না। ওকে, কিন্তু উল্টা পাল্টা কেউ দিবা না, কনফিউশন থাকলে ওটা দিবা না, তোমার ডেল চিহ্নটা দিয়ে দিবা, তাহলে তাপমাত্রা বোঝায়। ওকে, আমরা বিক্রিয়াটা করি, আমরা কি করব দেখো, খেয়াল করো এখানে আমাদের কি আছে, OH আছে। ওকে, আর দেখো এখান থেকে যদি আমরা কি নেই, একটা হাইড্রোজেন নেই, একটা হাইড্রোজেন নেই, এই OH আর অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করবে, এই যে পানি উৎপন্ন করবে। আর কি থাকলো দেখো, অ্যামোনিয়া থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে কি থাকলো, NH2 পড়ে থাকলো, সেই NH2 এই OH এর জায়গায় যেয়ে বসে গেছে। তাহলে দেখো এই যে তোমাদের অ্যানিলিন গঠন হয়ে গেল। এই যে OH আর অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন মিলে প্রথমে পানি উৎপন্ন করলো, আর NH2টা তার জায়গায় কি হয়ে গেল, গিয়ে বসে গেল, তাহলে অ্যামিনটা উৎপন্ন হলো। ওকে, এবার আমরা করব কি, বিজারণটা। আমরা এখানে আমরা আমাদের প্যারেন্ট কে যদি বলো, প্যারেন্ট কে, প্যারেন্ট আমরা কাকে বলবো, প্যারেন্ট যদি বলে, প্যারেন্ট মানে কি, যেখান থেকে সবকিছুর উৎপত্তি, সেটাকে আমরা কি বলবো, প্যারেন্ট বলবো। তো প্যারেন্ট বা ওইটাকে, প্যারেন্ট হলো তোমার বেনজিন। তাহলে আমরা যদি ফেনলকে বেনজিনে রূপান্তরিত করতে বলে, এটা খুব ইম্পর্টেন্ট, এই স্টার দিয়ে রাখো, বেনজিন থেকে ফেনল থেকে বেনজিন উৎপাদন, এটা খুবই খুব ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো তোমরা। ঠিক আছে, ফেনল থেকে বেনজিন উৎপাদন, এটা কি দিয়ে করবো আমরা, বিজারণ দিয়ে। ঠিক আছে, ওকে। বিজারণ মানে তোমরা জানো, হ্যাঁ, বিজারণ মানে কি, হাইড্রোজেন যোগ, অক্সিজেন কি বিয়োগ। হাইড্রোজেনটা কি হয়, হাইড্রোজেনটা যোগ হয়, আর অক্সিজেনটা কি হয়, বিয়োগ হয়। এটা হলো বিজারণ। হাইড্রোজেন যোগ, অক্সিজেনটা কি বিয়োগ। বিজারণ করতে হলে একটা বিজারক লাগবে। এখন উত্তম বিজারক হলো লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রেট, এগুলো হ্যান। কিন্তু তোমাদের একটা লাইন আছে যে সকল ধাতু বিজারক, সকল ধাতু কিন্তু বিজারক। তাহলে জিঙ্ক একটা বিজারক, তাহলে সে বিজারণ বিক্রিয়া করতে পারবে। তাহলে বিজারণ বিক্রিয়ার কাজটা কি, অক্সিজেনটাকে বিয়োগ করতে হবে, হাইড্রোজেনটাকে যোগ করতে হবে। এই যে দেখো, এটার সংকেতটা কি, C6H5OH। দেখো আমি আণবিক সংকেতটা লিখে দিই, তাহলে এটা ক্লিয়ার হবে জিনিসটা। এখানে লিখে দিই, এটা আণবিক সংকেতটা লিখে দিই। এই যে এটা হইলো আমাদের আহ ঠিক আছে, এটা হইলো আমাদের, দেখো খেয়াল করো, এইটা হইলো আমাদের কি,
এটা হলো আমাদের আণবিক সংকেত C6H5OH। ওকে, এটা থেকে এখন আমরা বেনজিন গঠন করব। দেখো তো কি করা লাগবে। C6H5 বেনজিন গঠন করতে হইলে বেনজিনের আণবিক সংকেতটা কি C6H6। ওকে, একটা হাইড্রোজেন আমার লাগবে। তাহলে দেখো আমি এই হাইড্রোজেনটাকে এখানে নিয়ে আসবো, এই হাইড্রোজেনটাকে আমি এখানে নিয়ে আসবো, আর অক্সিজেনটাকে আমি ক্যান্সেল আউট করে দিব, সরাই দিব, মানে বের করে দিব। এই কাজটা করবো আমরা। তাহলে দেখো এই হাইড্রোজেনটা যদি এখানে এসে পড়ে তাহলে কি C6H6 হয়ে গেল, আমাদের বেনজিন গঠন হয়ে গেল। আর অক্সিজেনটাকে সরাই দিলে কি বেনজিনে কোনো অক্সিজেন নাই, এই হাইড্রোজেনটাকে এখানে আনবো, C6H6 হবে, আর অক্সিজেনটাকে আমি সরাই দিব। তাইলে আমাদের কি বেনজিন গঠন হয়ে গেল। তাইলে আমাদেরকে হাইড্রোজেনটা ভিতরে নিয়ে যোগ করতে হবে, এই যে হাইড্রোজেন যোগ হলো তাইলে, আর অক্সিজেনটাকে বের করতে হবে, মানে বিয়োগ করতে হবে। ওকে, তাহলে কি বিজারণ করতে হবে আর কি। অক্সিজেন বিয়োগ মানে কি বিজারণ করতে হবে। বিজারণ করতে হলে কি একটা একটা বিজারক লাগবে। এই যে দেখো জিঙ্ক হলো একটা কি বিজারক। তার কাজই হলো অক্সিজেনকে বের করে নিয়ে যাওয়া। তো অক্সিজেনটাকে বের করে নিলে, অক্সিজেনটাকে বের করে নেওয়ার জন্য জিঙ্ক ইউজ করে, জিঙ্ক আর অক্সিজেন মিলে কি উৎপন্ন করলো, জিঙ্ক অক্সাইড উৎপন্ন করলো। আর এই হাইড্রোজেনটা কি এসে পড়লো, এখানে ভিতরে এসে পড়লো। ভিতরে এসে পড়ার কারণে সেটা কি গঠন করলো, একটা বেনজিন গঠন করলো। এই যে আণবিক সংকেত দিয়ে এটা পুরোপুরি বোঝা যায়। ঠিক আছে, এটা হলো আমাদের কি বেনজিন গঠন, ফেনল থেকে বেনজিন গঠন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা পরীক্ষায় আসে। ফেনল থেকে বেনজিন গঠন বিক্রিয়াটা আসে, কিন্তু কঠিন। অ্যালোফেটিকের মতো এখানে বিক্রিয়াগুলো একটু সহজ আমি মনে করি। অ্যারোমেটিকের বিক্রিয়াগুলো অ্যালোফেটিকের তুলনায় কি সহজ একটু। ঠিক আছে, তাও তোমাদের কাছে যেটা সহজ মনে হয়, বাট এখানে বিক্রিয়াগুলো একটু মানে একটা প্যাটার্নই হয়, অত প্যাটার্ন এখানে লাগে না। তো দেখো তোমরা কোনটা মানে তোমাদের কাছে সহজ লাগে সেভাবে পড়ো। এটাই হলো এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, দুইটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এনিলিন গঠন আর বেনজিন গঠন, দুইটাই বিক্রিয়া ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। একটা নরমাল একটা রুল ব্যবহৃত হয় এগুলোর ক্ষেত্রে, যে জারণ বিজারণ এগুলোই, বেশি কিছু রুল এখানে কিন্তু ব্যবহৃত হয় না। একটু খেয়াল করলে এগুলো পারা যায়। আচ্ছা, এবার আমরা কি করব, এর কিছু প্রতিস্থাপন বিক্রিয়া আমরা করি। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা ধরো করি। প্রতিস্থাপন বিক্রিয়াগুলো মানে কি, প্রতিস্থাপন বিক্রিয়া মানে হলো বাইরে থেকে একটা মূলক আসবে, সে আইসা কি করবে, হাইড্রোজেনটাকে অপসরণ করে, এই যে এখানে যে হাইড্রোজেন গুলো আছে, সে হাইড্রোজেন গুলাকে অপসরণ করে নিজে বসে যাবে। এই যে মাথাগুলোর মধ্যে প্রত্যেকটা মাথায় একটা করে কার্বন, একটা করে হাইড্রোজেন আছে। জাস্ট এই মাথাটাতে হাইড্রোজেনটা নাই, সেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করছে কে, ওএইচ। বাট বাকি পাঁচটা মাথাতেই একটা করে কার্বন আর একটা করে হাইড্রোজেন আছে। তো বাইরে থেকে কোনো মূলক আইসা সেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে নিজে বসে যাবে। এখন বাইরে থেকে আইসা পাঁচটা মাথা পাইলো, সে কোথায় কোথায় বসবে সেটা নির্দেশ করে সে কি নির্দেশক, এই ওএইচটা কি নির্দেশক। আমরা জানি ওএইচটা একটা অর্থ প্যারা নির্দেশক। তাইলে এই অর্থ অবস্থানে আসবে, অথবা কি অবস্থানে এসে যুক্ত হবে, প্যারা অবস্থানে এসে যুক্ত হবে। কারণ বাইরে থেকে কেউ আসে, আইসা বসতে চায়, কেন বসতে চায়, ইলেকট্রনের আশায়। কারণ তাদের ইলেকট্রন দরকার, রিং এর মধ্যে ইলেকট্রন আছে প্রচুর, সে সেই ইলেকট্রনের জায়গায় কি হতে চায়, বসতে চায়, ইলেকট্রন নিতে চায়। তো যেই জায়গায় ইলেকট্রন বেশি আছে সেই জায়গায় তো এসে বসবে। আমরা জানি অর্থ প্যারা নির্দেশক হইলে অর্থ এবং প্যারা অবস্থানে বেশি ইলেকট্রন থাকে, তাইলে এই জন্য এসে অর্থ এবং প্যারা অবস্থানে তোমার বসে। ওকে, আচ্ছা এবার কি হয়, ধরো আমরা উপরের বিক্রিয়াটা আমাদের লাগবে না, এখানে তোমাদের ব্রোমিন আসছে, ধরো তোমার একটা ব্রোমিন দেই, তাহলে কোন অবস্থানে হয় অর্থতে যুক্ত হবে, যে প্রথমবার অর্থতে যুক্ত হয়েছে, অথবা কি হতে পারে প্যারাতে যুক্ত হইতে পারে। ধরো দুইটা ব্রোমিন দিছি আমরা, দুইটা ব্রোমিন দিলে কি একটা তোমার অর্থতে যুক্ত হইতে পারে, আর একটা তোমার কি হইতে পারে প্যারাতে যুক্ত হইতে পারে, সমস্যা নেই এটা। এবার দেখো আমরা ধরো সাপোজ ধরো তোমার তিনটা ব্রোমিন আসলো, তিনটা ব্রোমিন অণু, তাই তিনটা ব্রোমিন মানে তিনটা Br2, তিনটা Br2 মানে ছয়টা ব্রোমিন পরমাণু, এরকম আর কি। তোমাকে দেখাই, টেক্সট করে দেখাই এটা। এই যে আমাদের এইটা হইলো আমাদের, দেখো এই যে তিনটা ব্রোমিন অণু, এই যে একটা ব্রোমিন অণু মানে Br2, এটা আরেকটা ব্রোমিন, এটা আরেকটা ব্রোমিন, তিনটা ব্রোমিন অণু আসলো, বিক্রিয়া করলো এই ফেনলের সাথে। এখন কি হবে ব্রোমিনের মধ্যে, এখন আমরা জানি ব্রোমিন আর ব্রোমিন দুইজনের তড়িৎ ঋণাত্মকতা সমান। ধরো প্রথম উপরের অণুটার ক্ষেত্রে চিন্তা করো, সাপোজ ধরো উপরের অণুটার ক্ষেত্রে চিন্তা করো, এই অণুটার ক্ষেত্রে চিন্তা করো, এই ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা আর এই ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা সমান, সুতরাং ইলেকট্রনটা একদম মাঝামাঝি অবস্থায় থাকবে। কি হয়, এই যে দুইটা ব্রোমিন দেখো সমযোজী বন্ধনের মাধ্যমে তারা বন্ধনে আবদ্ধ হয়েছে না, তাহলে কি এই ব্রোমিনের ইলেকট্রন আর এই ব্রোমিনের ইলেকট্রন শেয়ার হয়েছে, মানে যেই শেয়ারকৃত দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন বাম পাশের ব্রোমিনের কক্ষপথেও ঘুরবে, আবার ডান পাশের ব্রোমিনের কক্ষপথেও ঘুরবে।
ঘুরতে ঘুরতে সাপোজ ধরো এই ব্রোমিনের দিকে ইলেকট্রন কিছুটা কমে গেছে আর ডান পাশের ব্রোমিনের ইলেকট্রন কিছুটা বেড়ে গেছে। তো যে পাশে ইলেকট্রন কমে গেছে সেই পাশটা কি কিছু সময়ের জন্য আংশিক পজিটিভ হবে, আর যে পাশে ইলেকট্রন গুলা কি হয়ে গেছে বেড়ে গেছে সেই সময় সেটা কিছু সময়ের জন্য আংশিক কি ঋণাত্মক হবে। তাহলে ধরো এরকম করে বাকি দুইটা ব্রোমিন অণু তো সেম কাহিনী ঘটছে, ধরো বাম পাশের ব্রোমিন গুলা পজিটিভ হয়েছে আর ডান পাশের ব্রোমিন গুলা কি হয়েছে নেগেটিভ হয়েছে। এখন এই ফেনলের দিকে কারা যাবে? যাবে হইলো কারা? যাদের মধ্যে ইলেকট্রনটা কি কম আছে, যেহেতু রিং এর মধ্যে ইলেকট্রন বেশি, তাহলে পজিটিভ ব্রোমিন গুলা এখানে আসবে। কয়টা পজিটিভ ব্রোমিন আছে? 3টা পজিটিভ ব্রোমিন আছে। তারা ফেনলের কাছে আসলো, আইসা দেখলো যেহেতু তাদের ইলেকট্রন দরকার, আইসা দেখলো ফেনলের কোথায় ইলেকট্রন লাগবে বেশি, মানে সরি কোথায় ইলেকট্রন আছে বেশি। দেখলো এসে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন গুলা বেশি আছে, তাইলে এই পজিটিভ ব্রোমিন গুলা সেখানের হাইড্রোজেনটাকে সরাইয়া দিয়া তারা বসে গেল। তাহলে 3টা জায়গা থেকে 3টা হাইড্রোজেন আসলো। আমরা জানি হাইড্রোজেনকে বের করে দিলে সবসময় H প্লাস আকারে বের হয়ে যায়। তাহলে যদি H প্লাস আকারে বের হয়ে যায় তাহলে কয়টা H প্লাস বের হলো? 3টা H প্লাস বের হলো। 3টা H প্লাস আইসা এই 3টা ব্রোমিনের সাথে নেগেটিভ ব্রোমিনের সাথে যুক্ত হয়ে 3টা HBr উৎপন্ন করে। আর বাকি পজিটিভ 3টা ব্রোমিন কে যে দেখো 3টা অর্থপ্যারা অবস্থানে কি হয়ে গেছে বসে গেছে। এটাই হলো আমাদের কি হ্যালোজেনেশন। এই যে দেখো তোমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া, এটা অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হয়েছে। তো এটার পজিশন যদি বলি এটা 2 নাম্বার আছে, এটা 4 নাম্বার আছে, এটা 6 নাম্বার আছে। তাহলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল এটার নাম। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার দেখো আমরা যদি নাইট্রেশন করি সেম ওয়েতে, ওয়েটাও সেম, এখানে ওয়েটা আমাদের কি সেম একটা ওয়ে আছে। দেখো এই যে নাইট্রেশন, ধরো উপরে নাইট্রেশন, এখানে দেখো 3টা নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডটাকে আমরা কি লিখছি? ও NO2। নাইট্রাসকে লিখছিলাম কি ও নো। আর নাইট্রিক অ্যাসিডটাকে ও NO2, এটা কি HNO3, এটা কিন্তু HNO3। আমি আবার টেক্সট দিয়ে ধরো লিখে দিই, এটা সুবিধা হবে তোমাদের জন্য। এই যে এটার নাম, এটা কিন্তু আসলে এইটা, যেটাকে আমরা OH ভাঙা লিখছি। একটা অক্সিজেন আর হাইড্রোজেনকে এক পাশে রাখলাম আর NO2টাকে আরেক পাশে রাখলাম। কি হয় ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো এই OH-টা কি নেগেটিভ, ওএসটা কি তুলনামূলকভাবে বেশি তড়িৎ ঋণাত্মক, ওএসটা কি হয় নেগেটিভ, আর NO2টা কি হয় পজিটিভ। ওকে, আচ্ছা এই নেগেটিভ পজিটিভ কিন্তু সহজে ভাঙে না। মানে তোমার এই যে ওএসটা নেগেটিভ হয়ে গেল, NO2টা পজিটিভ হয়ে গেল, এটা কিন্তু সহজে হয় না। এটা হয় কিসের কারণে? এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডটা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, এটা এখানে দেয় নাই। তো আমি আমি দিয়ে দিই সালফিউরিক অ্যাসিডটা এখানে প্রভাবক হিসেবে তবে এইটার কাজই হলো এই যে দুইটাকে পজিটিভ নেগেটিভে ভাগ করে দেওয়া। তাহলে NO2 কয়টা? 3টা। 3টে NO2 প্লাস, 3টে NO2 প্লাস সে কোথায় যাবে এটা একটু দেখাই আমরা। 3টে NO2 প্লাস সে কোথায় যাবে? সে আসবে, যেহেতু NO2 প্লাসের মধ্যে ইলেকট্রন কম, তাইলে সে কি যাবে? ফেনল রিং এর কাছে যাবে। রিং এর কাছে যেয়ে দেখবে যে ফেনল রিং এর কোথায় বা বেনজিন রিং এর কোথায় কোথায় ইলেকট্রন বেশি, অর্থ এবং প্যারা অবস্থানে, যেহেতু সে অর্থ প্যারা নির্দেশক, অর্থ এবং কি অবস্থানে প্যারা অবস্থানে, এই 3টা অবস্থানে ইলেকট্রন বেশি। তাহলে NO2 গুলো এখানে এসে হাইড্রোজেনটাকে সরায়া বসে যাবে। তাহলে এই যে দেখো 3টে NO2 হাইড্রোজেনকে সরায়া বসে গেছে। ওকে, আর 3টা NO2 হাইড্রোজেনকে সরাই বের হয়েছে। আমরা জানি হাইড্রোজেনকে বের করে দিলে সে H প্লাস আকারে বের হয়ে যায়। তাহলে 3টা H প্লাস আসলো। 3টা H প্লাস, দেখো এখানে OH মাইনাস আছে কয়টা? 3টা। 3টা H প্লাস 3টা OH মাইনাসের সাথে বিক্রিয়া করে 3টা পানি উৎপন্ন করবে। এখানে 2 লিখছি, এটা 3 হবে। ঠিক আছে, এটা 3 হবে, এটা 2 হবে না। 3টা পানি উৎপন্ন করবে। ওকে, এটাই আমাদের বিক্রিয়া। এই যে যে কম্পাউন্ডটা উৎপন্ন হইলো, দেখো কোন কোন পজিশনে NO2টা? 3, 2, 4, 6, 2, 4, 6 ট্রাই নাইট্রো ফেনল। আর এটার একটা নাম আছে, এটা একটা অ্যাসিড হিসেবে কাজ করে। এটা হলো একটা, এটা হলো এই যে ইম্পর্টেন্ট পিক্রিক অ্যাসিডের সংকেত অনেক সময় পরীক্ষায় আসে, যে জ্ঞানমূলক হিসেবে আসে। পিক্রিক অ্যাসিডের সংকেতটা লিখো, এই যে এটাই হলো আমাদের পিক্রিক অ্যাসিড। ঠিক আছে, এটাই আমাদের পিক্রিক অ্যাসিড। ওকে, তাহলে এটা আমাদের মানে সেম সেম টাইপ, বাট এগুলার ওয়েট এরকম যে তোমাকে জানতে হবে কোনটা অর্থপ্যারা নির্দেশক কোনটা মেটা নির্দেশক, তুমি আলতাতে বলে দিলেই হবে না। ঠিক আছে, ওকে। ওকে, এটা আমাদের বিক্রিয়া আছে। দেখো এই কোক বিক্রিয়া ডায়মন্ড টাইম বিক্রিয়া লাগবে না। এখানে যে এইটা দেখো আহ, তোমাদের যে ইয়াটা কি জানো, ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া, এটা হলো তোমাদের ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া, এটা লাগবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা লাগবে। ফেরিক ক্লোরাইডের সাথে, ফেরিক ক্লোরাইডের সাথে তোমার কিসের বিক্রিয়া?
ফেনলের বিক্রিয়া। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু খেয়াল করি আমরা। এটা ইম্পর্টেন্টটা কেন? যেটা হলো এটা হলো ফেনলের শনাক্তকরণী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া আছে না একটা, যে ফেনলটাকে তুমি কিভাবে শনাক্ত করবা, এটাই হলো ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া। এই যে দেখো তোমাদের এখানে ফেনল আছে, 6 মোল ফেনল নিলাম। এটাতে একটু মোল সংখ্যাগুলো একটু মনে রেখো, ঠিক আছে? 6 মোল ফেনল নিলাম আর 2 মোল ফেরিক ক্লোরাইড নিলাম। কেন নিচ্ছি এটা একটু বিক্রিয়াতেই বুঝে যাবা। দেখো খেয়াল করো কি হবে, কিভাবে বিক্রিয়াটা করবো। দেখো এখান থেকে ফ্লোরিন, দেখো আয়রনটাকে আলাদা করো আর ক্লোরিনটাকে আলাদা করো, আর এখান থেকে অক্সিজেনটাকে আলাদা করো আর হাইড্রোজেনটাকে আলাদা করো। দেখো অক্সিজেনটা হলো নেগেটিভ আর হাইড্রোজেনটা কি পজিটিভ, আর এটা হলো আয়রনটা হলো পজিটিভ, ক্লোরিনটা হলো কি নেগেটিভ। তাহলে দেখো এটার পজিটিভ আর এটার নেগেটিভের সাথে দেখো যুক্ত হয়ে যাবে, জাস্ট কি হয়ে যাবে তোমার এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো পজিটিভ হাইড্রোজেন আর নেগেটিভ ক্লোরিন মিলে দেখো হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো, ঠিক আছে? তাহলে দেখো 6টা হাইড্রোজেন আছে আর ক্লোরিনও আছে, দেখো 6টা, 3 দুগুণে 6, তাহলে 6টা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো। আচ্ছা, এই যে জিনিসটা, এই জিনিসটা দেখো কিভাবে আমরা ইউজ করছি। এখানে যে এই রিংটা আঁকলাম, অক্সিজেনটা থাকলো, তারপর একটা থার্ড ব্রেকেট দিয়ে এই যে 6টা বাইরে লিখে দিছি, ঠিক আছে? আর এখানে যে ফ্লোরিন, ফ্লোরিন না সরি, বারবার ফ্লোরিন বলতেছি, এটা হলো আয়রন। আয়রন আছে কয়টা? দেখো 2টা, এখানে একটু আমরা লিখে দিছি, ঠিক আছে? এই যে একটা বিদ্যুৎ একটা কম্পাউন্ড সৃষ্টি করলো, এটার নাম হলো ডাইফেরিক হেক্সাফেনেট। নামটা তোমার মনে না রাখলেও হবে, কিন্তু এই যে জিনিসটা যেটা উৎপন্ন হলো একটু মনে রাখলেই হবে। এটার একটা কি পদক্ষেপ পড়ে? বেগুনি পদক্ষেপ পড়ে, ঠিক আছে? এটার একটা কি পদক্ষেপ পড়ে? এটার বেগুনি একটা কি করে পদক্ষেপ তোমার পড়ে, যার কারণে তোমার এটা থেকে আমরা চিহ্নিত হয়ে যাবে। দেখো বেগুনি একটা পদক্ষেপ পড়ে, যার কারণে এটা আমরা চিহ্নিত করতে পারি যে এখানে কি ছিল, ফেনল ছিল। তাহলে যেই কম্পাউন্ডে ফেরিক ক্লোরাইড ঢাললে বেগুনি পদক্ষেপ পড়ে, একটা জটিল যৌগের বেগুনি পদক্ষেপ পড়ে, তাকে আমরা কি বলবো? ফেনলটা ওইখানে শনাক্ত করতে পারবো। এগুলো পরীক্ষাগারের জন্য ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইয়েতেও আসে তোমাদের, কি জানো, পরীক্ষাতে এগুলো আসে, ঠিক আছে? পরীক্ষাতে এগুলো আসে, টেনশন করে এটা একটু স্টার দিয়ে এটা পড়ো, বাকি এগুলো তেমন একটা লাগবে না। তো আমরা আরো কিছু বিক্রিয়া আমরা দেখবো এখন। লাস্ট মুহূর্তে কিছু আমাদের একদম আমরা শেষ প্রান্তে আছি আমরা এই যৌগ যুগের, আজকে হয়তো শেষ করে দিব আমি। এখানে আমরা ফেনল আমাদের শেষ, ফেনল থেকে এগুলো করলেই হবে। অর্গানিক লাস্ট মানে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা বোমা উৎপাদন করবো। নেক্সট আমাদের টপিকটা হলো আমরা একটা বোমা উৎপাদন করব। বোমা, বোমা জিনিসটা আসলে এখানে বোমাটা কিভাবে হবে? বোমাটা হলো তোমাদের টলুইন ইউজ করবো আমরা। টলুইনের কোনো কিছু বিক্রিয়া আমরা এখন পর্যন্ত পড়ি নাই। তো টলুইনের তেমন কোনো বিক্রিয়া এখন পর্যন্ত আমরা পড়ি নাই। তো ওই টলুইনের আহ টলুইনের ধরো, সাপোজ ধরো টলুইনের আমরা বিক্রিয়াটা এখন আমরা করবো। টলুইনের আমরা যদি নাইট্রেশন, বারবার নাইট্রেশন করি, তাইলে একটা বোমা উৎপন্ন হয়। ওকে, আমরা এখন টিএনটি বোমার নাম তোমরা শুনছো, টিএনটি বোমার নাম যেখানে তোমরা কোনো না কোনো জায়গায় শুনছো টিএনটি বোমার নাম। টিএনটি বোমার নাম তোমাদের গেমের মধ্যে বোমার উপর লেখা থাকে টিএনটি। টিএনটি একটা খুবই প্রসিদ্ধ একটা বোমা এবং খুব ইন্টারন্যাশনাল, মানে খুব ইন্টারন্যাশনাল কি, খুব ফেমাস, মানে খুব বেশি ব্যবহৃত একটা বোমা। এই বোমাটা কিভাবে উৎপন্ন করে সেটা আমি এখন দেখাচ্ছি। ধরো এখানে আমরা করব কি, টলুইনের নাইট্রেশন করব। টিএনটি মানে ট্রাই নাইট্রো টলুইন। টিএনটির ফুল মিনিংটা কি? ট্রাই নাইট্রো টলুইন। এই, তাহলে নাইট্রো মানে কি? নাইট্রেশন করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা এই নাইট্রিক অ্যাসিডটাকে কিভাবে লিখতে পারি সেটা একটু আগে আমরা দেখি। নাইট্রিক অ্যাসিডটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে একটু আগে যেভাবে লিখছিলাম, HONO2, ONO2। এই যে নাইট্রিক অ্যাসিডটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে এটা থাকে কি নেগেটিভ আর এটা থাকে কি পজিটিভ। ওকে, আচ্ছা, টলুইন একটা অর্থপ্যারানিড। এই যে পজিটিভ নেগেটিভ ভাগ করার কাজটা করে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? আর টেম্পারেচারটা একটু, এই বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার মনে রাখবা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। প্রথম নাইট্রেশনে আমার 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস আমার টেম্পারেচার রাখতে হবে। আমি 3বার নাইট্রেশন করবো এটাকে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। ওকে, আচ্ছা, এই যে টলুইন, এই টলুইনের মধ্যে আমি নাইট্রিক অ্যাসিড ঢালবো, প্লাস সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করবে। নাইট্রিক অ্যাসিডের দুইটা পার্ট থাকে, OH এবং NO2+, OH মাইনাস এবং NO2+। NO2+টা এই টলুইনের কাছে আসবে কেন? কারণ টলুইন একটা অর্থপ্যারা নির্দেশক। এই রিং এর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, তাহলে কোন কোন অবস্থানে ইলেকট্রন বেশি থাকবে? অর্থ এবং প্যারা অবস্থানে, ঠিক আছে? এই তিনটা অবস্থানে।
তাহলে NO2 একটা NO2 যেহেতু আছে, এখানে কিন্তু আমরা তিনটা একেবারে নেইনি, একটা NO2 আছে। NO2টা তোমার অর্থ অবস্থানে অথবা কি অবস্থানে যুক্ত হইতে পারে, প্যারা অবস্থানে যুক্ত হইতে পারে। তাহলে দেখো এই যে অর্থ অবস্থানে যুক্ত হয়েছে NO2টা, দেখো এই যে অর্থ অবস্থানে যুক্ত হয়েছে, সে কাকে সরায় যুক্ত হয়েছে, হাইড্রোজেনকে সরায়, সেই হাইড্রোজেনটা OH এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে ফেলছে। ঠিক আছে, ওইটা দেখানো লাগবে না, হয় অর্থতে যুক্ত হইতে পারে অথবা প্যারাতে যুক্ত হইতে পারে। পরীক্ষা করে দেখা গেছে যে অর্থতে যুক্ত হওয়ার চান্স থাকে 60%, আর প্যারাতে যুক্ত হওয়ার চান্স থাকে 36%। কারণ অর্থতে প্রথম ইলেকট্রনটা আসে, এই মিথাইল মূলকে যখন ইলেকট্রনটা ভিতর দিকে ছাড়ে, প্রথমে অর্থ অবস্থানে ইলেকট্রনটা আসে, এই জন্য এখানে যুক্ত হওয়ার পসিবিলিটিটা বেশি। তাহলে সাপোজ ধরো অর্থতে যুক্ত হয়েছে, প্রথমবার কোথায় যুক্ত হয়েছে, অর্থতে। এটা আমাদের এখন কম্পাউন্ড, এটা বাদ দিয়ে আপাতত একটু মুছি ভালো করে আঁকি। আমাদের কম্পাউন্ড এখন এইটা, এইটা ধরো এটা উৎপন্ন হয়েছে, 36%টা বাদ দিয়ে এটা বাদ। ওকে, এটা তাহলে আমাদের কি উৎপন্ন হইলো, অর্থ নাইট্রোটোলুইন উৎপন্ন হইলো। এটাকে আবার নাইট্রেশন করব আমরা, সেম নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিডের একটা মিশ্রণ। সালফিক অ্যাসিডটা প্রভাবক হিসেবে কাজ করবে, নাইট্রিক অ্যাসিডটা বিকারক হিসেবে কাজ করবে। নাইট্রিক অ্যাসিড থেকে কি আসবে, OH এবং OH মাইনাস এবং NO2 প্লাস। NO2 প্লাসটা এখন আবার এই কম্পাউন্ডের কাছে আসবে, অর্থ নাইট্রোটোলুইনের কাছে। তাহলে এখন খালি আছে কোন কোন জায়গা, প্যারার জায়গা, প্যারার জায়গা, তারপর কি অর্থ জায়গা খালি আছে। তখন কি হয়, NO2টা প্যারার অবস্থানে এসে যুক্ত হয়। কারণ দেখো প্রথমে এই অর্থতে ইলেকট্রন আসলো, এই জন্য এখানে ইলেকট্রন আগে আসছে, এই জন্য এখানে NO2 যুক্ত হচ্ছে, তারপর কিন্তু প্যারাতে, তারপর আবার পরের অর্থতে যায়। এই জন্য পরের বার NO2টা কোথায় যুক্ত হইলো, প্যারা অবস্থানে। তাহলে এখন দেখো কি হইলো, 2,4 ডাইনাইট্রোটোলুইন হয়েছে। আরেকটা অবস্থান কিন্তু ফাঁকা আছে, এই অবস্থানে একটা NO2 যদি যুক্ত করতে পারি তাহলে আমাদের ট্রাইনাইট্রো হয়ে যাবে। তাহলে এটাকে আবার নাইট্রেশন করি আমরা। তো আবার নাইট্রেশন আমরা কিভাবে করবো দেখো, তাহলে এটাকে দেখো আমি এই যে যেটা পাইছিলাম সেটা আমরা এই যে, এই যে দেখো আমাদের যেটা পাইছিলাম, এই যে 2,4 ডাইনাইট্রো পাইছিলাম। এখন আমাদের কি করবো, ট্রাইনাইট্রো বানাইতে হলে এই অবস্থানে আরেকটা নাইট্রো যুক্ত করতে হবে। তাহলে এই অবস্থানে আমরা আরেকটা নাইট্রো কিভাবে যুক্ত করবো, এটাকে আবার নাইট্রেশন করবো। দেখো দ্বিতীয়বারে টেম্পারেচার ছিল 70°C, এবার টেম্পারেচার সবচেয়ে হাইয়েস্ট 90 থেকে 100°C করবো। এখান থেকে OH এবং NO2 পার্টটা, NO2 প্লাস পার্টটা এখন আসলে এখানে, এখানে এসে দেখলো একটা খালি জায়গা আছে, সেখানে এসে দেখো যে বসে গেল। এই যে যেই যৌগটা উৎপন্ন হলো সেটাই হলো আমাদের কি, TNT, 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন, TNT, 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। এটাই আমাদের TNT বোমা। TNT একটি বিস্ফোরক দ্রব্য, এর গলনাঙ্ক হলো তোমার 80°C, পানিতে দ্রবণীয় নয়, তাই এটি আর্দ্র আবহাওয়ায় সংরক্ষণ করা যায়। ঠিক আছে, পানিতে দ্রবণীয় নয়। TNT বোমা, হাত গ্রেনেড, শেল তৈরিতে এগুলোকে ব্যবহার করা হয়। বিস্ফোরক দ্রব্য TNT, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো পরীক্ষা আসতে পারে এটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। টলুইনের তেমন কোনো বিক্রিয়া নাই, তো এই একটা বিক্রিয়া তোমাদের বইতে আছে। টলুইনের মানে টলুইন টপিকের একটা বিক্রিয়া তোমাদের বইতে আছে। ঠিক আছে, আর কোনো বিক্রিয়া তোমাদের এই বইতে নাই। সুতরাং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হওয়াটাই স্বাভাবিক। একটা বিক্রিয়া যেহেতু আছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তিন একটা বারবার নাইট্রেশন করবো আমরা, প্রথমে অর্থ অবস্থানে নাইট্রো যুক্ত হবে, তারপর প্যারা অবস্থানে, তারপর আবার অর্থ অবস্থানে যুক্ত হবে। TNT বোমা উৎপন্ন করলাম। এই যে এখানে বিস্ফোরক, TNT বোমাটা যদি তুমি বিস্ফোরণ করো, সেখানে কি কি উৎপন্ন হয়, বিস্ফোরণ যদি এটা বিস্ফোরিত হয়ে যায়, সেটার ক্ষেত্রে কি কি উৎপন্ন হয় দেখো, নাইট্রোজেন, খুবই একটা দাহ্য গ্যাস, পানি, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড খুবই ডেঞ্জারাস গ্যাস, কার্বন, এগুলা উৎপন্ন হয়েছে। যখন এটা তুমি বিস্ফোরণ করে ফেলবা তখন এগুলো উৎপন্ন, তার সাথে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। শক্তির পরিমাপটা কত, 2.8 মেগাজুল পার কেজি। 1 কেজি থেকে 2.8 মেগাজুল শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এটি তোমার ধ্বংস করে দেয়, আরো প্রবলেম করে, চামড়ায় ক্ষত অবশ্যই, রক্ত স্বল্পতা, লিভার ফাংশন নষ্ট করে, এই যে কাজটা করে কি, কার্বন মনোক্সাইড, নীরব ঘাতক বলা হয়। ঠিক আছে, এটা খুব ডেঞ্জারাস। ডেটলের নাম শুনছো তোমরা, এই যে ডেটল, এটা হলো তোমাদের ডেটল ওষুধ। ডেটল একটা জীবাণুনাশক, ক্ষত নিবারক। এইটা, এটা হলো আমাদের ডেটল। ঠিক আছে, এই সংকেতটা হলো ডেটল। ডেটল সংকেতটা দেখো, দুইটা টলুইনের মূলক আছে, মানে মিথাইল মূলক আছে, একটা ক্লোরো মূলক আছে, একটা ফেনল মূলক আছে। তো এটা হলো মেইনলি, এখানে প্রাধান্যটা সবচেয়ে বেশি পাবে কে, ফেনল। ফেনলের অগ্রাধিকার ক্রম সবচেয়ে বেশি, এই জন্য এই যৌগটা ফেনলের যৌগ। এই যে নাম আছে 4 ক্লোরো 3,5 মিথাইল
C5 ডাইমিথাইল, দুইটা মিথাইল আছে, ফেনল। এটাই হলো আমাদের ক্লোরোজাইলিনল নামে পরিচিত গাণিতিক ভাবে ডেটলের রাসায়নিক উপাদান। এটাই হলো আমাদের ডেটলের প্রধান রাসায়নিক উপাদান। অনেক কিছুই থাকে ডেটলের মধ্যে, বাট প্রধান একটা থাকে না, প্রধান কাঁচামাল। এটাই হলো আমাদের প্রধান কাঁচামাল, ডেটলের প্রধান কাঁচামাল। ওকে, এটা উৎপন্ন করা হয় খুবই মানে অনেকগুলা বিক্রিয়ার মাধ্যমে। বিক্রিয়াগুলা প্রথমে আমরা কি করব, একটা ডাইজোনিয়াম লবণ নিব। ওকে, দেখো বিক্রিয়াটা আমি একটু বুঝিয়ে দিই, তোমরা এটা একটু দুইবার প্র্যাকটিস করলে এটা পাবা তোমরা, ঠিক আছে? ওই ডান পাশেরটা দরকার নাই, বাম পাশেরটা থেকে দেখে তোমাদের এটা একটু, তোমাদের বিক্রিয়াটা বুঝাই দিই, তোমরা একটু ইয়া করলেই পারবা, মানে দুইবার দুইবার লিখলেই পারবা। এই যে ডাইজোনিয়াম লবণ, আবারও সেই ডাইজোনিয়াম লবণ। ডাইজোনিয়াম লবণকে আমরা একটা ফিডেল ক্রাফট করব। ফিডেল ক্রাফট কি? অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া, মনে আছে কিনা জানি না। ফিডেল ক্রাফট মানে কি? অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া। ফিডেল ক্রাফট বিক্রিয়ার কৌশলটা দেখাইছিলাম তোমাদের। এই যে দেখো, ফিডেল ক্রাফট মানে কি? অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল পার্টটা কি? পজিটিভ অবশ্যই, ঠিক আছে? আর হ্যালোজেন পার্টটা কি? নেগেটিভ। যেহেতু অ্যামিন হইল অর্থোপ্যারা নির্দেশক, ডাইজোনিয়াম লবণটাও অর্থোপ্যারা নির্দেশক। না সরি, ডাইজোনিয়াম লবণটা মেটা নির্দেশক হয়, সরি। অ্যামিন অর্থোপ্যারা নির্দেশক, ডাইজোনিয়াম লবণটা হয় মেটা নির্দেশক, মেটা নির্দেশক। তাহলে কোন অবস্থানে ইলেকট্রন বেশি? এই মেটা অবস্থানে ইলেকট্রন বেশি, ঠিক আছে? দুইটা অবস্থান আছে, ফাঁকা মেটা অবস্থান নিচ্ছে দুইটা। তাহলে ধরো দুইটা অ্যালকাইল হ্যালাইড নিছি আমি, দুইটা অ্যালকাইল হ্যালাইড নিলে এই মেটা, যেহেতু পজিটিভটা যাবে কি রিং এর কাছাকাছি যাবে, কেন? কারণ রিং এ ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রনের দিকে আকৃষ্ট হবে কি? পজিটিভটা। তাহলে এই অ্যালকাইল মূলকটা আকৃষ্ট হয়ে দুইটা নিলাম, ধরো দুইটা অ্যালকাইল মূলক এই দুইটা অবস্থানে এসে যুক্ত হয়ে গেল। এই যে দুইটা হাইড্রোজেন বের করে দিছিল, সেই হাইড্রোজেন আয়োডিনের সাথে হাইড্রোজেন আয়োডাইড গঠন করছে, সেটা দেখায়নি, লাগেনি। এই যে দুইটা জায়গায় দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হয়ে গেছে, এই যে একটা অবস্থা সৃষ্টি করলো। ওকে, এবার আমাদের কি নেক্সট পার্টটা দেখো, আমাদের কি, আমাদের এখানে দেখি আমরা, এই যে দেখো আমাদের এই দুইটা কাজ হয়ে গেছে, ক্লোরো পরে অ্যাড করি, আর OH বানানো বাকি আছে। এই যে দেখো N2Cl, এই যে দেখো এটার মধ্যে আর এটার মধ্যে মিলটা খুঁজো, কি কি মিল আছে। এই দুইটা CH3 মিল আছে, আর কিছু মিল নেই। এই N2Cl-টাকে OH বানাইতে হবে, আর এখানে একটা ক্লোরো বসাইতে হবে, আমাদের এই কাজগুলো করতে হবে। N2Cl-কে OH বানানো আমরা জানি পানি যোগ করে দিলেই হয়, মনে আছে কিনা? ডায়াজিনাম লবণকে যদি ফেনল বানাইতে যাই তাহলে জাস্ট পানি যোগ করে দিলেই হয়। তাহলে পানি যোগ করে দিলাম, পানি যোগ করে দিলে কি হবে? এখান থেকে খেয়াল করো, দুইটা পার্ট আছে, পানির মধ্যে কি আছে? H+ এবং OH-। H+ ক্লোরিনটাকে নিয়ে যাবে, HCl উৎপন্ন করবে। N2টা যেহেতু আলাদা হয়ে গেছে, সে গ্যাস আকারে বের হয়ে যাবে, আর OH পার্টটা এখানে এসে বসে যাবে। তাহলে দেখো এই যে OH হয়ে গেল, N2Cl এর জায়গায় আমরা কি পেয়ে গেলাম? OH পেয়ে গেলাম। আমি আবারও বলি, পানিতে কি থাকে? H+ এবং OH-। H+টা ক্লোরিনকে নিয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো। তাহলে যেহেতু ক্লোরিনটাকে নিয়ে নিছে, তাহলে N2টা আলাদা হয়ে গেছে, সে গ্যাস আকারে বের হয়ে যাবে, তাহলে পুরো জিনিসটাই ফাঁকা হয়ে গেছে। সেই সুযোগটা নেবে কে? পানির OH, সেখানে এসে বসে যাবে। এই যে এটা উৎপন্ন করে ফেলছে, এটা উৎপন্ন করে ফেলছে। এখন আমার কোনো কাজ নাই, মানে কিছুই দরকার নাই, জাস্ট আমাদের কি করতে হবে? একটা ক্লোরোমূলক বসাইতে হবে। একটা কি মূলক বসাইতে হবে? ক্লোরোমূলক বসাইতে হবে। তাহলে এটাকে কি হ্যালোজিনেশন করবো আমরা, ক্লোরোনেশন করবো আমরা। তাহলে এখানে একটা ক্লোরিন, এই যেটা আমাদের আহ বিকারক, আর আয়রনটা কি? প্রভাবক। আয়রনটা সাহায্য করে যাতে প্যারা অবস্থানে এসে যুক্ত হয়, ঠিক আছে? এই না সরি, এখানে এই অবস্থানে এসে যুক্ত হয়। ক্লোরিন, দুইটা ক্লোরিন, একটা পজিটিভ ক্লোরিন থাকে, একটা নেগেটিভ ক্লোরিন থাকে। আমরা জানি ওই যে ঘুরতে ঘুরতে যে কোনো এক পাশে ইলেকট্রন বেশি হয়ে গেল সেটা কি? নেগেটিভ। আর যে পাশে ইলেকট্রন কম হয়ে গেছে সেটা পজিটিভ। পজিটিভ ক্লোরিনটা এসে এখানে এসে বসে গেছে, ঠিক আছে? একটা হাইড্রোজেনকে বের হয়ে গেছে না, ওই হাইড্রোজেনটাকে বাকি নেগেটিভ ক্লোরিনের সাথে কি উৎপন্ন করে ফেলছে? হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে ফেলছে। এই যে আমাদের, এটাই আমাদের কি? ডেটল, ঠিক আছে? এটাই আমাদের ডেটলের প্রধান কাঁচামাল। ওকে, ডেটলের প্রধান কাঁচামাল পাইলাম। এই ডেটল দিয়ে তোমার এই যে বিভিন্ন এখানে কি কি কাজে ব্যবহৃত হয় একটু দেখে নিও। আর ডেটলের কাজ তো তোমরা জানো, তাও একটু দেখে নিও আর কি। বইয়ের ভাষা আর তোমার নিজের ভাষা কখনোই সেম না, বইয়ের ভাষাটাই সবাই পছন্দ করে। এই যে কি কি কাজে ব্যবহৃত হয় এখানে দেওয়া আছে, এখানে কাজগুলো নৈবেদ্যিক আসে অনেক সময়। ডেটল উৎপাদন এই 3টা বিক্রিয়ার মাধ্যমে ডেটল উৎপাদন করা হয়। আচ্ছা, আরেকটা খুব প্রসিদ্ধ একটা জিনিস আছে, সেটা হলো তোমাদের ব্যথা নিবারণকারী এবং জ্বর উপশমকারী প্যারাসিটামল। এটা তোমরা ব্যবহার শিখছো, ঠিক আছে? প্যারাসিটামলের বিক্রিয়া আমরা এখন পড়বো। প্যারাসিটামলটা আমরা এখন, আমি প্যারাসিটামলটা দেখবো, ঠিক আছে? তো প্যারাসিটামলটা কিভাবে উৎপন্ন হয় সেটা একটু আমরা তোমাদের দেখি। প্যারাসিটামল, এই যে এটা হলো তোমাদের প্যারাসিটামল, একটা বিদঘুটে একটা জিনিস, বাট কিভাবে করে সেটা একটু আমরা দেখবো এখন। প্যারাসিটামলটা আমরা কিভাবে দেখবো? তাহলে দেখো, এই যে আমরা কি করব, প্রথমে আমাদের কাজটা কি?
এটা থেকে একটা প্যারা নাইট্রো ফেনল প্রস্তুত করা। তো প্রথমে আমাদের কি নাইট্রেশন করতে হবে। নাইট্রেশন করে তুমি নাইট্রিক অ্যাসিড দিয়ে করতে পারো, এখানে NaNO3 না দিয়ে নাইট্রিক অ্যাসিড নাও, NaNO3 দিতে পারো। এখান থেকে তোমার ধরো এটা নাইট্রিক অ্যাসিড হবে, NaNO3 হবে না, এটা নাইট্রিক অ্যাসিড হবে, HNO3 হবে। এই নাইট্রোজেনের জায়গায় হাইড্রোজেন হবে, এটা HNO3 হবে। ঠিক আছে, HNO3। HNO3 এর মধ্যে তোমার ধরো HNO3 কি OH পার্টটা নেগেটিভ আর হাইড্রোজেন পার্টটা কি সরি NO2 পার্টটা কি পজিটিভ। সে আসলো ফেনলের কয়টা জায়গা তোমার, তিনটা জায়গা আছে। তাহলে কি হয় অর্থ অবস্থানে নাহলে কি প্যারা অবস্থানে নাইট্রোমূলকটা যুক্ত হতে পারে। এই যে অর্থ অবস্থানে যুক্ত হইলো অথবা কি প্যারা অবস্থানে যুক্ত হইলো, আমরা নিব ওই প্যারা নাইট্রো ফেনলটা নিব, এটা নিব। চান্সেস থাকে এটাও উৎপন্ন হইতে পারে, কিছু পরিমাণ অর্থ উৎপন্ন হয়, কিছু পরিমাণ প্যারা উৎপন্ন হয়। আমরা নিব প্যারাটা। প্যারাটা এই যে দেখো প্যারাটা কাঁচামাল হিসেবে নিলাম, নাইট্রেশন করে আমরা প্যারা নাইট্রো ফেনল উৎপন্ন করছি। ঠিক আছে, একবার একটা নাইট্রেশন করে তাকে তারপর আমরা বিজারণ করব সোডিয়াম বোরন ট্রাইহাইড্রেট, এটা দিয়ে আমরা বিজারণ করব। এইটা বিজারক, বিজারক সে কি দিবে, জায়মান হাইড্রোজেন দিবে। জায়মান হাইড্রোজেনটা এসে কি করবে, যেহেতু বিজারণ করব অক্সিজেনটা আমরা বিয়োগ করব, হাইড্রোজেনটা কি করব যোগ করব। অক্সিজেনটা বিয়োগ করব, হাইড্রোজেনটা আমরা কি করব যোগ করব। এই যে দেখো দুইটা অক্সিজেন বিয়োগ করে দিলাম আর দুইটা হাইড্রোজেন যোগ করে দিলাম, তাহলে অক্সিজেনের জায়গায় কি আসলো, এই যে NO2 জায়গায় কি আসলো NH2, অক্সিজেনটাকে বের করে দিছো আর হাইড্রোজেনটাকে কি করে দিছো যোগ করে দিছো। অক্সিজেন বের হয়ে এখানে হাইড্রোজেনের সাথে পানি উৎপন্ন করে ফেলছে, সেটা দেখার দরকার নেই, সেটা দেখানোর দরকার নেই। তাহলে আমরা পাইলাম এটা, বিজারণ করে আমরা এটা পাইলাম, ওই অক্সিজেনটাকে সরাই আমরা হাইড্রোজেন বসাইছি। ওকে, তারপর আমরা দেখো এখানে অ্যাসিড অ্যানহাইড্রাইড লাগাইছি। এই জিনিসটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিডের জাতক মনে আছে কিনা তোমাদের জানি না, এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে এইভাবে লেখা যায়, দেখাচ্ছি তোমাদের। এই যে এভাবে লেখা যায় এটাকে, দেখো CH3CO ও, এই যে দেখো CH3 দুইটা, এই যে দুই আছে কিন্তু, সি আছে দুইটা, সিও আছে দুইটা, সরি CH3 দুইটা আছে, সিও আছে দুইটা, অক্সিজেন একটা। এই যে CH3 এই পাশে একটা এই পাশে একটা, সিও দুইটা বলছি না, এই পাশে একটা এই পাশে একটা, মাঝখানে অক্সিজেন। এটাই হলো আমাদের কি অ্যাসিড অ্যানহাইড্রেট। ওকে, এটার মধ্যে কিভাবে মানে রিঅ্যাকশনটা কিভাবে হয় একটু দেখো, খেয়াল করো। আহ, এই যে পার্টটা ধরো একটা সাইডটা নাও তুমি, ঠিক আছে একটা সাইড নাও। ওকে, তুমি ড্র কোথায়, এখানে ধরো এই পার্টটা নাও, এই পার্টটাকে আর ওই পার্টটাকে দুইটাকে আলাদা পার্ট, এটা একটা পার্ট রাখো আর এটা আরেকটা পার্ট রাখো। ঠিক আছে, আচ্ছা এই NH2 এর একটা হাইড্রোজেনটাকে ডান পাশের কাছে দিয়ে দাও, একটা হাইড্রোজেন এই পাশে দিয়ে দিলা। ঠিক আছে, একটা হাইড্রোজেন এই পাশে দিলে আর কি থাকলো দেখো, একটা হাইড্রোজেন যদি সরাই ফেলো তাহলে থাকে কি NH, আর একটা হাত ফাঁকা হয়, ওই ফাঁকা হাত দিয়ে সেই বাম পাশের পুরো জিনিসটা সে ধরে, এই সরি অক্সিজেন না, এই যে, সে কি করবে দেখো, এই ফাঁকা হাতটা দিয়ে সে কি করবে, এই যে বাম পাশের পুরো জিনিসটাকে সে করবে। দেখো একটা হাইড্রোজেনটাকে সে ডান পাশেরটাকে দিয়ে দিল, তাহলে NH থাকলো, তারপর সেই ফাঁকা হাতটা দিয়ে সে ডান পাশের পুরোটাকে ধরলো, বাম পাশের পুরোটাকে ধরলো, তাহলে বাম পাশে কি কি আছে CH3 CO, এই যে CH3 এই যে CO, এটাই আমাদের প্যারাসিটামল। আর ডান পাশে দেখো তো কি উৎপন্ন হয়েছে, CH3 C দুইটা O আর H, তাহলে CH3 C ডাবল H মানে একটা অ্যাসিড উৎপন্ন হয়েছে, ওইটা দেখায় না। ঠিক আছে, কারণ প্রধান উৎপাদন আমাদের এইটা, এই যে প্যারাসিটামল উৎপন্ন হলো, এটাই আমাদের কৌশল। প্রথম ধাপে ফেনলকে নাইট্রেশন করতে হবে, নাইট্রেশন করে প্যারা নাইট্রোফেনলটা নিতে হবে, সেটাকে তারপর বিজারণ করে NO2 জায়গায় আমরা NH2 বানাবো। তারপর আমরা কি করব, অ্যাসিড অ্যানহাইড্রেট যোগ করব, যার থেকে একটা হাইড্রোজেন একটা পার্টে চলে যাবে, আরেক পার্টটা কি করবে সে নিয়ে নেবে। এটাই আমাদের জ্বর এবং ব্যথা উপশমকারী প্যারাসিটামল, খুবই প্রসিদ্ধ এটা, এটার বইটা একটা পরীক্ষা আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট না, বাট দেখাইলাম, ইন্টারেস্টিং পার্ট তো দেখাইলাম। এই যে ওকে,
আচ্ছা, সংযোজন বিক্রিয়া একটু দেখাই দিই তোমাদের, যা একটু টাইম আছে। পলিমার আর কি, পলিমার তোমরা একটু দেখবে এখান থেকে। পলিমার বিক্রিয়া তোমরা দেখবা, পলিমার দুই ধরনের পলিমার আছে, সংযোজন পলিমার এবং ঘনীভবন পলিমার। সংযোজন পলিমার বলি একটার পর আরেকটা অনবরত সংযোজন হয়। এই যে যেমন ধরো ইথিন, একটার পর ইথিন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে পলিথিন গঠন করে। পলিপ্রোপিন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে উৎপন্ন করে। এগুলো হলো সংযোজন পলিমার। তোমরা কি পড়বা? এই সংযোজন পলিমারের কাজ পড়বা, প্রত্যেকটার কাজ পড়বা, মানে কি কি কাজে ব্যবহৃত হয়, কোন পলিমারটা কি কাজে ব্যবহৃত হয়। ধরো পলিথিন একটা পলিমার, সেটা কি কাজে ব্যবহৃত হয়। পলিপ্রোপিন একটা পলিমার, সেই পলিপ্রোপিনটা কি কাজে ব্যবহৃত হয়। পিভিসি একটা পলিমার, সেটা কি কাজে ব্যবহৃত হয়। পলিস্টাইরিন কি কাজে ব্যবহৃত হয়। ট্যাফলন কি কাজে ব্যবহৃত হয়। এগুলো তোমার ব্যবহারটা বলতে হবে। ঘনীভবন পলিমার কি? যে পলিমার ধরো 1 মোল পানি উৎপন্ন হয়, মানে ঘনীভবন মানে পানি উৎপন্ন হওয়া। 1 মোল পানি উৎপন্ন হয়, সেটা ধরো দুইটা যুক্ত হবে, দুইটা অণু যুক্ত হবে, তার থেকে 1 অণু পানি অপসারিত হয়ে যাবে, সেটাকে আমরা বলি ঘনীভবন পলিমার। যেমন তোমার ধরো সুক্রোজ একটা ঘনীভবন পলিমার। ওকে, এই পলিমারে তোমার উদাহরণগুলো দেখবা, দেখবা মানে উদাহরণ এখান থেকে নৈবিত্তিক আসে। মেইনলি কি ধরনের নৈবিত্তিক আসে একটু বলে দিই তোমাকে। বলে যে সংযোজন পলিমার এর উদাহরণ কোনটা। তারপর সংযোজন পলিমার ধরো আছে কি কি আছে, পলিথিন আছে, পলিপ্রোপিন আছে, পলিভিনাইল ক্লোরাইড আছে যে পিভিসি, যে পলিস্টাইরিন আছে, টেফলন আছে। এই যে পলিভিনাইল ক্লোরাইড না, এটাকে কিন্তু পিভিসি বলে। তোমরা পিভিসি পাইপ অনেক সময় অ্যাড দেয় না, তোমাদের টিভিতে অ্যাড দেয় না, ওই পিভিসি পাইপ এই যে এটা দিয়ে উৎপন্ন করা হয়। ঠিক আছে, একটার পর একটা সংযোজন করে দেবো, এটা ব্যবহারটা করবো। এই যে পিভিসি অত্যন্ত শক্ত প্লাস্টিক, গৃহ নির্মাণের কাজে, পানির পাইপ, এটাতে পিভিসি পাইপটা ইউজ করা হয়। সবচেয়ে শক্ত হইলো তোমার ট্যাফলন। এই যে ট্যাফলন কি হয়, কিভাবে সংযুক্ত হয় একটা দেখাই দিই। এই যে দেখো দ্বিবন্ধন আছে, ধরো আরেকটা ট্যাফলন আসলো, দ্বিবন্ধনটা ভাঙলে কি, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে। এই বাম হাতের হাতা ফাঁকা হাত দিয়ে আরেকটা, এরকম আরেকটা অণু সে ধরবে। এই যে দেখো ফাঁকা হাতটা এইভাবে দিয়ে দিছি, আর ডান হাতের ফাঁকা হাতটাকে আমরা এইভাবে দিয়ে দিছি, তারপরে এন সংখ্যক দিয়ে দিছি, মানে এরকম অনেক আছে, একটার পর একটা সংযুক্ত হয়েছে। এটাকে আমরা বলি কি, ট্যাফলন। এরকম আর এখানেও কিছু উদাহরণ দেখো যে কোনগুলা ঘনীভবন পলিমার। পলিঅ্যামাইড, নাইলন সুতা যে পড়ছো না, নাইলন সুতা হলো ঘনীভবন পলিমার। ঠিক আছে, এগুলো তোমার পলিমার গুলা শিখতে হবে। আরো কিছু পার্ট আছে কিন্তু ওগুলো তোমাদের বায়োলজিতেই আছে। যেমন তোমাদের গ্লুকোজের গঠন, সুক্রোজের গঠন, আলফা গ্লুকোজের গঠন, বিটা গ্লুকোজের গঠন, এগুলো তোমাদের বায়োলজিতে আছে। প্রোটিনের গঠন, অ্যামাইনো অ্যাসিডের গঠন, এগুলো সবগুলোই তোমাদের কিসে আছে, বায়োলজিতে আছে। এই জন্য তোমাদের আর আমি তেমন কিছু ওইগুলো থেকে তেমন দেখাইলাম না। ঠিক আছে, এগুলো নৈবিত্তিক হিসেবে পড়তে পারো। তবে যা পড়াইলাম যৌগযুগ, যা পড়াইলাম অনেক কিছুই পড়াইছি যৌগযুগ। আজকে আমি দা ইন্ট করছি, ইন করতেছি যৌগযুগের, আর কিছু নাই পড়ানো। এরপর ধরো সবকিছু ঠিক হলে যদি তোমাদের আর কোনো প্রবলেম থাকে তাহলে আমি এটা শেষ করে দেবো। ঠিক আছে, তোমাদের কি আজকের পড়ায় কোনো প্রবলেম আছে? নেক্সট দিন এই থেকে। চ্যাপ্টারে হ্যাঁ, জি বলো বলো। এই চ্যাপ্টার কি শেষ? এই চ্যাপ্টার শেষ, আজকে শেষ করে দিল। শেষ। তোমরা কি নেক্সট দিন থেকে বায়োলজি পড়বা নাকি কেমিস্ট্রি পড়বা? তার বায়োলজি করি। ওকে, বায়োলজি কোন পর্যন্ত পড়ছিলাম আমার মনে নেই, তোমরা একটু আমাকে বলে দিও। ওই চ্যাপ্টারটা শেষ হয়েছে। থার্ড চ্যাপ্টার শেষ করছি আমরা, তাহলে ফোর্থ চ্যাপ্টার থেকে পড়বো। জি ওকে, জি। ইনশাআল্লাহ পরশু দেখা হবে, কালকে বা পরশু আমি জানাই দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।